নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 15তম ক্লাস, যেটি 14ই অক্টোবর 2024 সালে প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল। এছাড়াও তোমরা যারা রেলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কাছেও এই প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করি আজকের প্রশ্নপত্রগুলো। শুরু করছি প্রথম প্রশ্ন। দেখো কি বলেছে, নিচের কোন গ্রন্থের রচয়িতা হরিসেন? তো সঠিক উত্তর হবে বৃহৎ কথাকোষ। বৃহৎ কথাকোষ এই গ্রন্থের রচয়িতা হলেন হরিসেন। দেখো, হরিসেন ছিলেন সম্রাট সমুদ্রগুপ্তের দরবারি কবি। ঠিক আছে, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের দরবারি কবি ছিলেন হরিসেন। এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি রচনা করেন হরিসেন। দেখো, এলাহাবাদের বর্তমান নাম কিন্তু প্রয়াগরাজ রাখা হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রধর্ম কী? তো বাংলাদেশের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। ঠিক আছে, বাংলাদেশের রাষ্ট্রভাষা ইসলাম। চলো নেক্সট। জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর উপর অবস্থিত সালাল বাঁধের প্রধান উদ্দেশ্য কী? তো এই যে সালাল বাঁধ কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। ঠিক আছে, এই যে সালাল বাঁধ, এই সালাল বাঁধের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1978 সালে। ঠিক আছে, 1978 সালে সালাল বাঁধের কাজ শুরু হয়েছিল। যোগ ড্যাশ পর্বের অন্তর্গত? তো সঠিক উত্তর হবে অ্যানিলিডা। যোগ অ্যানিলিডা পর্বের অন্তর্গত। দেখো, প্রাণী জগৎকে সাধারণত 10টি প্রধান পর্বে ভাগ করা হয়। এই পর্বগুলো হলো পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, অ্যার্থোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা। তো এই যে 10টি পর্ব, এই 10টি পর্বে কিন্তু প্রাণী জগৎকে ভাগ করা হয়। পরবর্তী প্রশ্ন, ঋগ বৈদিক যুগে নিচের মধ্যে কে সেনানী ছিলেন? তো ঋগ বৈদিক যুগে সেনানী বলতে বোঝাতো একজন সেনাবাহিনীর প্রধানকে। একজন সেনাবাহিনীর প্রধানকে ঋগ বৈদিক যুগে সেনানী বলা হতো। ডিসেম্বর 2023 সালে বিজয় শর্মা নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী নিযুক্ত হন? তো বিজয় শর্মা তিনি কিন্তু বর্তমানে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব রয়েছেন। ছত্তিশগড়ের দুজন উপমুখ্যমন্ত্রী রয়েছেন, একজন বিজয় শর্মা, অপরজন অরুণ পাও। ঠিক আছে, অরুণ পাও। দেখো, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এবং রাজ্যপাল রমেন ডেকা। চলো নেক্সট। ভারোত্তোলনে স্ন্যাচ অথবা ক্লিন অ্যান্ড জার্কের 3টি প্রচেষ্টাতেই বারবেলটি সফলভাবে তুলতে ব্যর্থ হওয়া, যার ফলে মোট স্কোর হয় না, তাকে কি বলা হয়? তো এই যে স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্কের 3টি প্রচেষ্টাতেই যে অসফলতা এবং যার ফলে কোনো স্কোর না হওয়া, একে বলা হয় বোম্বিং আউট। সঠিক উত্তর হবে বোম্বিং আউট। ভারতের
কয়েকজন বিখ্যাত ভারোত্তোলকের নাম মীরাবাই চানু, কর্ণম মালেশ্বরী, কুঞ্জরানী দেবী। ঠিক আছে, তো মীরাবাই চানু যিনি 2020 সালে টোকিও অলিম্পিকে রূপোর পদক জিতেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মোপলা বিদ্রোহ মুসলিম চাষিদের একটি সংগঠিত আন্দোলন আধুনিক ভারতের কোন রাজ্যে সংগঠিত হয়েছিল? এই যে মোপলা বিদ্রোহ, সেটা মূলত মালাবার উপকূলে হয়েছিল, যেটি আধুনিক কেরালা রাজ্যে। দেখো, বিদ্রোহের প্রধান নেতা ছিলেন ভারিয়াম কুন্নাথ কুঞ্জ হাম্মদ হাজি। ঠিক আছে, ভারিয়াম কুন্নাথ কুঞ্জ হাম্মদ হাজি। আর মোপলা বিদ্রোহ 1921 সালে শুরু হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট। মে 2024 অনুযায়ী ভারতীয় সংবিধানের 7ম তফসিলে সংজ্ঞায়িত কেন্দ্রীয় তালিকায় বর্তমানে কয়টি বিষয় রয়েছে? তো বর্তমানে কেন্দ্রীয় তালিকায় 100টি বিষয় রয়েছে। তো এই যে ভারতীয় সংবিধানের তফসিল, 7ম তফসিলে কিন্তু এই কেন্দ্র, রাজ্য এবং যুগ্ম তালিকার কথা বলা রয়েছে। ঠিক আছে, আর বর্তমানে কয়টি তফসিল? বর্তমানে কিন্তু 12টি তফসিল রয়েছে, আর মূল সংবিধানে ছিল 8টি তফসিল। দেখো, এই যে কেন্দ্রীয় তালিকায় বর্তমানে কয়টি? 100টি। আর মূল যে তালিকা ছিল সেখানে কিন্তু 97টি বিষয় ছিল। আর রাজ্য তালিকায় বর্তমানে রয়েছে 61টি বিষয়। আগে এই তালিকায় ছিল 66টি বিষয় ছিল। আর যুগ্ম তালিকা, যার বর্তমানে 52টি বিষয় ছিল, আগে যেটি ছিল 47টি। আর এই যুগ্ম তালিকার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়ার। ঠিক আছে, যুগ্ম তালিকা এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। চলো নেক্সট। 2023 সালের ফেব্রুয়ারিতে 1990-এর দশকে পাঞ্জাবে জঙ্গিবাদ নিশ্চিহ্ন হওয়ার পর থেকে 30 বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা শিখ বন্দীদের একটি দলকে মুক্তি দেওয়ার জন্য পাঞ্জাবে বিক্ষোভ হয়েছে। এই বন্দীদের কি বলা হয়? তো এই বন্দীদের বলা হয় বন্দি সিং। সঠিক উত্তর হবে বন্দি সিং। নিচের কোনটিকে ভারতের গান্ধীজির সত্যাগ্রহের প্রথম পরীক্ষা বলে মনে করা হয়? তো মহাত্মা গান্ধীর ভারতের প্রথম সত্যাগ্রহ হচ্ছে চম্পারণ। বিহারের চম্পারণ আন্দোলন ছিল গান্ধীজির ভারতের প্রথম সত্যাগ্রহ। দেখো, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ছিল চম্পারণ, যেটি 1917 সালে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভাবনাথ মহাদেবের মেলা প্রতি বছর নিচের কোন স্থানে অনুষ্ঠিত হয়? তো ভাবনাথ মহাদেবের মেলা এটি জুনাগড়ে অনুষ্ঠিত হয়। এই জুনাগড় কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যে। ঠিক আছে, গুজরাটে অবস্থিত এই জুনাগড়। আর এই ভাবনাথ মহাদেব মেলা প্রতি বছর শিবরাত্রির দিন কিন্তু অনুষ্ঠিত হয়। 2001 সালের আদমশুমারি অনুসারে একজন ব্যক্তিকে স্বাক্ষর বলতে নির্দিষ্ট বয়স কত বোঝায়? তো একজন ব্যক্তিকে স্বাক্ষর বলতে বোঝায় 7 বছর। তো 7 বছরের উপরে যে কোনো ব্যক্তি যে কোনো ভাষায় পড়তে লিখতে জানাকে স্বাক্ষর হিসেবে ধরা হয়। একটি সক্রিয় ফল্টের একটি অংশ যা অতীতে ভূমিকম্প সৃষ্টি করেছে কিন্তু এখন শান্ত, কিন্তু অন্যান্য প্রমাণের ভিত্তিতে এখনও ভূমিকম্প সৃষ্টি করতে সক্ষম বলে বিবেচিত হয়, তাকে কি বলা হয়? তো একে বলা হয় সিসমিক গ্যাপ। কি বলা হয়? সিসমিক গ্যাপ। ঠিক আছে, তো সিসমিক গ্যাপ হলো অতীতে ভূমিকম্প হয়েছে কিন্তু এখনও ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঠিক আছে। তো অতীতে ভূমিকম্প হয়েছে কিন্তু এখন শান্ত, কিন্তু ভবিষ্যতে ভূমিকম্প সৃষ্টি হতে পারে, একেই বলা হয় সিসমিক গ্যাপ। পরবর্তী প্রশ্ন, বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে পাশ হয়? তো ভারতবর্ষে বন্যপ্রাণী সুরক্ষা আইন পাশ হয় 1972 সালে। সঠিক উত্তর হবে 1972 সালে। নিচের কোনটি ভারতের ঐতিহ্যবাহী খেলা? তো সঠিক উত্তর হবে কবাডি। কবাডি ভারতের একটি ঐতিহ্যবাহী খেলা। এই কবাডি খেলায় প্রতিটি দলে 7 জন করে খেলোয়াড় থাকে, আর কবাডি খেলার সময় হচ্ছে 20-20। ঠিক আছে, 20-20 হচ্ছে কবাডি খেলার সময়। প্রথম হাফ 20, দ্বিতীয় হাফ 20। কে 2022 সালের কানের রেড কার্পেটে হাঁটার জন্য ভারতের প্রথম লোকশিল্পী হয়েছিলেন? তো সঠিক উত্তর হবে মামে। মামে খান। মামে খান যিনি ভারতের প্রথম লোকশিল্পী, যিনি কান চলচ্চিত্রে রেড কার্পেটে হেঁটেছিলেন। নিচের কোনটি বিহার বা স্তূপ সম্পর্কে বিবৃতিটি সঠিক? দেখো, বৌদ্ধ ধর্মের উপাসনাস্থল হচ্ছে বিহার বা স্তূপ। ঠিক আছে, বৌদ্ধ ধর্মের উপাসনাগার হচ্ছে স্তূপ বা বিহার বলা হয়। দেখো, বিহার হলো হলের দেয়ালের চারপাশে একটি বারান্দা, ঘর এবং হল ঘর নিয়ে গঠিত। এই বিবৃতি সঠিক। অজন্তা গুহা এবং নাসিক গুহা বিহার স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো এই দুটো বিবৃতি কিন্তু সঠিক। ঠিক আছে, তো বিহার বলতে এখানে বিহার রাজ্য বলেনি। ঠিক আছে, আমি বারবার বলছি, বিহার বলতে কিন্তু স্তূপ বলেছে। বিহার বা স্তূপ যেটা বৌদ্ধ ধর্মের উপাসনা স্থল। ঠিক আছে, বিহার বলতে বোঝায় বৌদ্ধ ধর্মের উপাসনা স্থল। নিচের মধ্যে কে ক্ষুদ্র ঋণের গ্রামীণ মডেল বর্ণনা করেছেন? তো ক্ষুদ্র ঋণের গ্রামীণ মডেল বর্ণনা করেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ঠিক আছে, বাংলাদেশের অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এই মোহাম্মদ ইউনুস তিনি 1976 সালে বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। আর মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা। অনিতা শর্মা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার বিজয়ী। তিনি ড্যাশ নৃত্যের একজন উদ্যোক্তা। তো অনিতা শর্মা তিনি একজন শাস্ত্রীয় নৃত্যের একজন উদ্যোক্তা। শাস্ত্রীয়া, যা ভারতের অসম রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। কথাকলি মণিনাট্যম কেরালা এবং ওডিসি উড়িষ্যা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। এই অনিতা শর্মা 2014 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন। বেনেথ দ্য সারফেস মাই স্টোরি বইটির লেখক কে? বেনেথ দ্য সারফেস অফ মাই স্টোরি এটি লিখেছেন সাঁতারু মাইকেল ফেলপস। আমেরিকান সাঁতারু মাইকেল ফেলপসের লেখা বই বেনেথ দ্য সারফেস মাই স্টোরি। মাইকেল ফেলপস অলিম্পিকে 28টি পদক জিতেছে, যার মধ্যে 23টি স্বর্ণপদক, 3টি রৌপ্য পদক এবং 2টি ব্রোঞ্জ পদক রয়েছে। ঠিক আছে, সোনাল মানসিংহ নিচের কোন নৃত্যশৈলীর একজন বিখ্যাত প্রবক্তা? তো সোনাল মানসিং তিনি একজন ওডিসি নৃত্যশিল্পী। ওডিসি ভারতের উড়িষ্যা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে, সোনাল মানসিং যে সমস্ত পুরস্কারগুলো পেয়েছে: সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1987, পদ্মভূষণ 1992, পদ্মবিভূষণ 2003। ঠিক আছে, মহানন্দা নদী পশ্চিমবঙ্গের চরম উত্তরাঞ্চলের ড্যাশ থেকে উৎপন্ন হয়েছে। তো মহানন্দা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
তো সঠিক উত্তর হবে দার্জিলিং পাহাড় থেকে। দার্জিলিং পাহাড় থেকে মহানন্দা নদীর উৎপত্তি, আর এটি গঙ্গার একটি গুরুত্বপূর্ণ উপনদী। চলো নেক্সট। ফল, শাকসবজি এবং শস্যে পাওয়া পরিবর্তনশীল ফেনোলিক কাঠামোসহ প্রাকৃতিক পদার্থের একটি গ্রুপকে ড্যাশ বলা হয়। তো এই গ্রুপকে বলা হয় ফ্লাভোনয়েড। ফ্লাভোনয়েড, সঠিক উত্তর হবে ফ্লাভোনয়েড। শেষ প্রশ্ন, যদি প্রতিটি 4 ওহমের 4টি রোধ সমান্তরালভাবে যুক্ত থাকে তাহলে তাদের কার্যকর রোধ কত হবে? দেখো, রোধের সূত্র কি? 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, ঠিক আছে? এরকম আছে রোধের সূত্র, 1/R4, এরকম চলতে থাকবে। এটা হচ্ছে রোধের সূত্র। এবার তোমরা এই রোধের জায়গায় যে 4 রয়েছে তোমরা 4 বসিয়ে দাও, 1/4 যোগ 1/4 যোগ 1/4 যোগ 1/4, 4টে রোধ আছে। তো দেখবে লাস্টে কী হয়, কাটাকাটি করলে 1 হয়। তো সঠিক উত্তর হবে 1 ওহম। ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।